ওবায়দুল কাদের সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওবায়দুল কাদের আসলে কেমন ছিল, এই অবাক করা তথ্যগুলো জনগণের জানা উচিত। দর্শক, আপনারা জানবেন, অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। কিছু কিছু তথ্য রিসেন্টলি ফাঁস হয়েছে এবং আমি নিজেও এর সম্পর্কে বেশ কিছু তথ্য একদম অথেন্টিক সোর্স থেকে 2013 সাল থেকে জানি, কিন্তু এগুলো বলার মতো সাহস আমাদের কারো ছিল না। একেবারেই ওবায়দুল কাদের ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে জানি। তো দর্শক, সাম্প্রতিক একটা খবর বেরিয়েছে যে ওবায়দুল কাদের কল লিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কাদের সাথে কথা বলতেন, কি ইত্যাদি। কোথায় আছেন এটা নিয়ে কিন্তু কথা বলেছে। ওবায়দুল কাদের কোথায় এখন? সাংবাদিক ইলিয়াস দাবি করেছেন তিনি বাংলাদেশে আছেন। তো বাংলাদেশে থাকলে সেনাবাহিনী যাওয়ার কথা। এর মধ্যে সেনা হেফাজতে কারা ছিল, যদিও সেনা হেফাজতে যারা ছিল তাদের একটা বড় অংশকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা কনকসরের একটা তথ্য থেকে পাওয়া যায়। এই জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে আরো অনেকেই সেনা হেফাজতে ছিল, তাদের কাছে আশ্রয় নিয়েছিল, পরবর্তীতে সেখান থেকে চলে এসেছে, পরে গ্রেপ্তার হয়েছে। তো ওবায়দুল কাদের বিষয়টা এখন ওইভাবে ট্রেস করা যায়নি, বা সেনা হেফাজতে যে তিনি ছিলেন এরকম প্রমাণও কনকসর যে তথ্য দিয়েছেন বিশ্বস্ত সূত্র থেকে, সেখানেও কিন্তু পাওয়া যায়নি। তাহলে একটা বিষয় স্পষ্ট যে ওবায়দুল কাদের সেনা হেফাজতে ছিলেন না, অন্য কোথাও ছিলেন। আবার সাংবাদিক ইলিয়াস বলছেন তিনি দেশে আছেন। আবার এটাও ঠিক যে ওবায়দুল কাদের যদি বিদেশে থাকতেন, ভারতে, তাহলে তিনি রাজনীতিতে সক্রিয় থাকতেন। কারণ ওবায়দুল কাদের আওয়ামী লীগের পোর খাওয়া নেতা, তিনি চুপচাপ কেন থাকবেন? যারা বিদেশে আছে, হাসান মাহমুদরা কিন্তু কথা বলেন, তারা আওয়ামী লীগের পক্ষে বলার চেষ্টা করেন, তৎপরতা চালান। ওবায়দুল কাদের বিদেশে থাকলে কেন কিছু বলবেন না? বিদেশে যারা গেছেন তারা তো ওইভাবে আত্মগোপনে নেই, তারা তো নিরাপদ। আর দেশে যারা আছেন তারা আত্মগোপনে, তারা কোনো কথা বলছেন না, কারণ জানেন যে কিছু বলতে গেলেই ধরা পড়বেন। তো দর্শক, ওবায়দুল কাদের দেশে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর ওবায়দুল কাদের কেমন ছেলে না শুনে কি দেখি। আগে আমার তথ্যটা জানি, আমি যেটা জানি সরাসরি 2013 সালের কথাই। ওবায়দুল কাদের একেবারে সেই যুবক বয়স থেকে একজন প্রফেশনাল নারীবাজ, নারীর প্রতি তার লোভ, এটা ওবায়দুল কাদের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। ছাত্রলীগের সাবেক নেতারা নেত্রীরা ওবায়দুল কাদেরকে নারী সাপ্লাই দিতেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে উঠতি বয়সী যারা নারী নেত্রী বা বিভিন্নভাবে ম্যানেজ করে বা টাকা পয়সা দরকার ছিল, এদেরকে ওবায়দুল কাদের কাছে পাঠানো হতো। এবং এই পাঠানোর দায়িত্বে ছাত্রলীগের এক ঝাঁক বিশ্বস্ত নেতা কাজ করত। ওবায়দুল কাদের একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা রাখাই হয়েছিল গ্রিন রোড বা এরকম আশেপাশে। এটা ওবায়দুল কাদের পরিবারে কেউ থাকতেন বা অন্য কেউ থাকতো না, জাস্ট ওই ফ্ল্যাটটা রেখেছিল ওবায়দুল কাদের মনোরঞ্জন করার জন্য। যেহেতু ওবায়দুল কাদের পরিবার ছিল, স্ত্রী ছিল, তার বাসার মধ্যে তো নিতে পারতো না, এরকম আলাদা একটা জায়গা ছিল, সেখানে এভাবে নিয়ে দিয়ে যেত আর কি। কেউ বলেছেন গ্রিন রোড, কেউ বলছেন ধানমন্ডির মধ্যেই। এরকম নারী বাঁচছিলেন, এটা ছিল তার শখের মধ্যে একটা, নতুন নতুন নারী পাওয়া। এবং এটা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং রাজনীতি করতাম, তখন এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল অনেকের কাছে যে ওবায়দুল কাদের এরকমই। মেয়েরা ওইগুলো নিয়ে হাসাহাসি করতো, বলা বলি করতো যে অমুকিত গেছিল। এটা সত্য কথা। এখন দেখেন তার সত্যতা মিলছে। এখন ক্ষমতায় থাকা অবস্থায় এগুলো তো বললে তো একেবারে আয়নাগর তার ঠিকানা, এটা তো বুঝেনি। ইত্তেফাকের রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে এসেছে, মূলত সাংবাদিকরা কিছু ব্যক্তিগত উদ্যোগে অনেক সাংবাদিক এটা বের করেছেন। এইটি গণমাধ্যমে এসেছে তাদের ফেসবুক পোস্ট থেকে। 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখনই নতুন করে চলছে জল্পনা কল্পনা, ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। এবং ওবায়দুল কাদের চাহনির স্টাইল, নায়িকাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গেলে তখন কিভাবে তাকাতেন, ওই তাকানোর স্টাইল দেখলেই তো বোঝে যে এর চরিত্র কেমন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিডেন কলেজে মেয়েদের সাথে যখন দেখা করতো, তখন যে স্টাইলে তাকাতো, এতেই বোঝা যায় যে তার চরিত্র কি। আওয়ামী লীগ মানে এরকমই, এটা আপনি ধরে নেবেন। আওয়ামী লীগের এটা একটা কমন বৈশিষ্ট্য, ক্ষমতায় থাকলে বেসিক্যালি। আর ওবায়দুল কাদের যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও স্টুডেন্ট লাইফ থেকেই নাকি এরকম ছিলেন, তার সমসাময়িক অনেকে আমাদেরকে বলেছে। অনেক নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না। এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোগ সেতুমন্ত্রীকে নিয়ে। সবশেষ 5 আগস্ট দুপুর 2:42 ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে। হ্যাঁ, ওই কিন্তু মোহাম্মদপুর বা গণভবনের আশেপাশে ওদিকেই থাকার কথা, এটা তো আমরা সবাই বুঝি। এরপর ওখান থেকে হয়তো বা কথা চলে গেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। এই কল লিস্ট অনুযায়ী 5 আগস্ট আগে পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন। মানে 5 আগস্টের পরে 2 মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন, এটা একটা বিষয় ইলিয়াসের বক্তব্যের সাথে মিলে, যেখানে অনেক নায়িকা মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। রাজনৈতিক কারণে নায়িকা মডেল অভিনেত্রী এদের সাথে ওবায়দুল কাদের কথা বলার কোনো যুক্তি নেই, ওটা ওই নারীবাজির কারণে। যাদের নাম এসেছে এরাই ওবায়দুল কাদের খাদ্য, এটা সরাসরি বললাম। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, যাই হোক এভাবে নামগুলো প্রকাশ করা মেয়েদের
এটা সঙ্গত না, কিন্তু তাদের বৈশিষ্ট্য এটা আমি বলে দিলাম। নিশ্চয় মডেল নায়িকাদের যেমন রয়েছে তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহ এর নারী নেত্রী কবিতাকেও। বুঝতে পারছেন? একটু কম বয়সী বা যাদের ফিজিক্যাল ফিটনেস আছে তাদের দিকেও ওয়াহিদুল কাদেরের দৃষ্টি। ওয়াহিদুল কাদেরের 5 আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মুনাওয়ার আলম নির্ঝর। শোনা ভাবিয়ে কয়, শোনো তোমরা যারা আছো অতিরিক্ত সিরিয়াস, তোমরা রাজনীতি লইয়া জীবনে অতিরিক্ত সিরিয়াস হলে কোনো কিছু অর্জন আমরা হেবারে দেখো। কাদের কাকু ভাবি আথু কাকু ডাকতো, কাদের কাকুরে দেখো। বাংলাদেশের এত বড় দলটার কত সিরিয়াস একটা জায়গায় ছিল, কত সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে, কিন্তু চাবাইয়া চাবাইয়া আস্তে আস্তে কথা বলতো খেলা হবে। কবি ছিল একাধারে, লেখক। তোমরা কি তা খালি বক্তব্য দাও, 2-4টা বইয়ে তো বার করে লাইছে। আর নায়িকা মডেল অভিনেত্রী এগুলো তো দিনটা তোরা বসে আসলে আমরা লোকে একটা ফটো তোলার লেগে তাই আইতো বইয়ের ফিতা লইয়া বা কাকুদের খাইতে দেন না কি বইয়ের মোড়ক উন্মোচন। দর্শক, ওবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে যখন ধোঁয়াশা আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, এরই মাঝখানে গতকালকে হঠাৎ করে তার মোবাইলের যেই কল লিস্ট আছে সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। আর এই কাজটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে অথবা সাইডলাইন থেকে করা হচ্ছে। ঘটনা কি যে ওবায়দুল কাদের তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্টকে ট্র্যাক করেছে সামহাউ কোনো একটা সংস্থা বা আমি জানি না কারা। তো সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ছিল যে ক্ষমতায় থাকাকালীন আপনার বিভিন্ন নায়িকা এবং মডেলের যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতো তার সাথে আসলে কাদের ঘনিষ্ঠতা ছিল এই সম্পর্কে বেশ কিছু কল লিস্ট ফাঁস হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সবশেষ 5ই আগস্ট দুপুর 2:42 ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কল লিস্ট প্রকাশিত হয়েছে যে 5ই আগস্টের আগে এবং পরে 2 মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন। সেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, এনজেনা, এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী আপনার কবিতাকেও। 5ই আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে এই সিডিআর কপি বের করছেন সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। এবং কল লিস্টের যতটুকু যাচাই বাছাই করা হয়েছে যে তিনি ফোনে খুব কম কথা বলতেন। স্বাভাবিক, পলিটিশিয়ান যারা তারা ফোনে কথা কমই বলেন, কারণ এই যে এরকম তথ্য বের হবে এটা তারা ভালো করে জানেন। আর আওয়ামী লীগের আমলে কত ধরনের যে ফোন প্রযুক্তি, ইসরায়েলি প্রযুক্তি এরকম ব্যবহার করে অনেক কিছু করা হয়েছে সেটা আমরা জানি, সুতরাং তিনি সচেতন ছিলেন। সর্বশেষ তার ফোন ট্র্যাকের তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোড 47-2/6 সেখানে 5ই আগস্ট সর্বশেষ অবস্থান পাওয়া গিয়েছিল। আর দলীয় কার্যালয় নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি। তবে নায়িকা মডেলদের একটা কানেক্টিভিটি ছিল, এটা থাকতেই পারে। এখন যেমন ধরেন নাহিদ ইসলামের সাথে সবার একটা সখ্যতা, সার্জিসের সাথে সখ্যতা করতে চায়, হাসনাদের সাথে করতে চায়, ক্ষমতায় আসেই নাই। আর ওবায়দুল কাদের তিনি কবি ছিলেন, লিখতেন কিন্তু চিবাই চিবাই যাই বলতেন। তো সেক্ষেত্রে বিভিন্ন তিনি একটু সংস্কৃতি মানা ছিলেন। নায়িকা মাহিয়া মাহির দেখছেন স্পেস দিয়েছে, এরকম অনেকেই রাজনীতির খাতিরে কবিতার খাতিরে স্পেস দিতেন। কিন্তু এগুলো যে এখন এসে বের হবে এটা হয়তো বোঝেন নাই। তবে ওই রকম কোনো টেক্সট, খুদে বার্তা ওইরকম কিছু পাওয়া যায় না, বেশি খুশি হওয়ার কারণ নাই, কারণ তিনি এদিকগুলো আবার ব্যালেন্স করে চলছেন। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখন নিশ্চিহ্ন। আওয়ামী লীগকে পিকচারে দেখা যায় না, ছবিতে কোথাও আওয়ামী লীগের উপস্থিতি নাই। শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আওয়ামী লীগের কথা শোনা যায়। আমি খুঁজেছি, সব জায়গায় দেখেছি যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের শেখ হাসিনাকে কেন তারা আশ্রয় দিচ্ছে, শুধু আশ্রয় দিচ্ছে না, তাকে কিভাবে আবার পুনর্বহাল করা যায় বা রিহাবিলিটেট করা যায় তার জন্য নানান রকমের মানে কূট কৌশল তারা চালিয়ে যাচ্ছে। আসলে দুটো দিক আছে ভারতের বাংলাদেশের সঙ্গে সম্পর্কে, দুটো দিক আছে। একটা হচ্ছে যে কতগুলো টেকনিক্যাল দিক আছে, যেমন জিওগ্রাফিক্যাল কয়েকটা কনসার্ন ভারতের বাংলাদেশকে নিয়ে আছে। যেমন ধরেন তাদের যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে আপনার বাংলাদেশের বর্ডারিংটা কোথা থেকে, বাংলাদেশের বর্ডারিংটা মূলত হচ্ছে আপনার বাংলা, পশ্চিম বাংলা এবং 7টা রাজ্য, যেটা আমাদের বর্ডারিং, ভারতের সঙ্গে যে আমাদের যে বর্ডারটা, কমন বর্ডার, এইটা হচ্ছে এই 2টা রাজ্যকে নিয়ে বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্যে আমরা সবাই বারবার অনেকবার আলোচনা হয়েছে, আপনার এখানেও হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একটা চিকেন নেক আছে, যেটার সঙ্গে ভারতের এই 7 রাজ্যের একটা গভীর সম্পর্ক, তাই না? যাওয়া আসার একমাত্র একটা সংযোগ স্থল। তো সেটা বাংলাদেশের সঙ্গে বর্ডারিং, এবং এটা তাদের জন্য একটা খুব একটা কি বলবো, এটা 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 একটা সিকিউরিটি কনসার্ন। এই জন্য তারা বাংলাদেশকে সবসময় বাংলাদেশের উপরে নজরদারি রাখে এবং নিয়ন্ত্রণ রাখবার জন্য মানে অধীর হয়ে থাকে। যে কারণে আমরা একসময় শুনেছিলাম কিছুদিন আগে, এই যে আমাদের স্বাধীনতার আগে, দ্বিতীয় স্বাধীনতার আগে আমরা শুনেছিলাম যে ভারতের প্রধান ফরেন মিনিস্টার বলেছিল যে পার্টিশনের সময় পূর্ব বাংলাকে ছেড়ে দেওয়া আমাদের খুব ভুল ছিল, যে কারণে আজকে আমাদের এই এত সমস্যার সমাধান করা, সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এটা কিন্তু ভারতের ফরেন মিনিস্টার বলেছিল, এটা অনেক সার্কুলেটেড ছিল ওয়াইডলি, আমরা অনেক আলোচনা করেছি এটা নিয়ে। এটার মূল কারণ ছিল এই যে চিকেন একটা, এবং বাংলাদেশের প্রতি তাদের, বাংলাদেশের উপরে ভারতের এক ধরনের মুখাপেক্ষিতা আছে।
এইটা যে মূল কারণ, সেই কারণেই বলেছিল যে তখন পার্টিশনের সময় বাংলাদেশটা ছেড়ে দেওয়া ভুল হয়েছিল। যাই হোক, এটা আমি শুধু বললাম যেন আপনারা বুঝতে পারেন যে কি কারণে ভারতের এত আগ্রহ বাংলাদেশ, এবং বাংলাদেশ নিয়ে তারা কেন এত প্রোপাগান্ডা, বাংলাদেশের শেখ হাসিনাকে কেন তারা আশ্রয় দিচ্ছে, শুধু আশ্রয় দিচ্ছে না, তাকে কিভাবে আবার পুনর্বহাল করা যায় বা রিহ্যাবিলিটেট করা যায়, তার জন্য নানান রকমের মানে কূট কৌশল তারা চালিয়ে যাচ্ছে। এবং আপনি যে ঘটনাটা আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি, এটাও তো আমি মনে করি ভারতের গোয়েন্দা বিভাগের তৈরি করা একটা এই ঘটনাটা তারাই তৈরি করেছে, এবং তারা এমন করে সিনক্রোনাইজ করেছে। আমি দেখলাম যে বিভিন্ন যেই মিডিয়াটা এটাকে উপস্থাপন করেছে বা এই কনসেপ্টটাকে প্রথম নিয়ে আসছে, মানে এই প্রোপাগান্ডাটাকে প্রথম পরিচিত করেছে মানুষের কাছে, তারপরে পরে কিন্তু আরো ৫-৬টা ভারতীয় মিডিয়া এটাকে ফলো আপ করেছে, এবং বিশালভাবে তারা বলছে যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়েছে এবং এখন সেনারা বাংলাদেশে ক্ষমতায় আছে। এটা কিন্তু বলছে তারা, এই যে আছে এখনো, আপনি যদি ইউটিউবে ঘাটেন একটু তাহলে পাবেন। তো এইটা কিন্তু আমি মনে করি না যে একটা প্রতিষ্ঠান হঠাৎ করে গুজবটা ছড়িয়েছে, আমি মনে করি না। এটার পিছনে একটা পরিকল্পিত একটা ডিজাইন আছে, এবং সেটার আওতায় এটা করা হয়েছে এবং এটা করা হবে। এবং ভারত কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে প্রচুর টাকা খরচ করা হচ্ছে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করবার জন্য। এটা কিন্তু ওনার কিছুদিন আগে অলরেডি পত্রিকাতে এসছে। হ্যাঁ, অনেকগুলো পত্রিকা আসছে, বিবিসিতে উনি নিজে মুখে বলেছেন, এবং আমি মনে করি এটা একটা বাস্তব চিত্র। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যেমন হচ্ছে, বাইরেও হচ্ছে, এবং ভারত থেকে এটা ইঞ্জিনিয়ার্ড হচ্ছে। এবং ভারত এটা কেন ইঞ্জিনিয়ার করছে? পরিষ্কার কথা যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, নিশ্চয়ই কোনো একটা কারণে আশ্রয় দিয়েছে। এমনি তো ভারত দিবে না, কারণ ভারত অত প্রেম নাই, ভালোবাসা নাই যে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যই তারা আশ্রয় দিবে, তা তো না। নিশ্চয়ই তাদের কোনো অন্য উদ্দেশ্য আছে, শেখ হাসিনা নিয়ে পরিকল্পনা তারা করতে চায়, বা তারা মনে করে শেখ হাসিনাকে দিয়ে হয়তো তারা আরো ভবিষ্যতে হয়তো কিছু করতে পারে। যদিও আমরা আমাদের বাংলাদেশে যে বাস্তব পরিস্থিতি সেখান থেকে বুঝতে পারি এটার কোনো সম্ভাবনা আর নাই, কারণ শেখ হাসিনা ইজ এ ডেড হর্স নাও। তার যে কোনো এখন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা এত নিগৃহীত যে তার কোনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এটা মানে আমি আমার অবস্থান থেকে বলছি, আপনারা হয়তো আরো ভালো জানতে পারেন। তো সেই অর্থে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগও কিন্তু নিগৃহীত হয়ে গেছে, বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে। একসময় যেমন মুসলিম লীগের কথা সবাই বলেন যে মুসলিম লীগ রাজনীতি থেকে নিগৃহীত হয়ে গেছিল, নির্মূল হয়ে গেছিল, সেইভাবে একইভাবে মুসলিম লীগের থেকেও জঘন্য কাজে, মানে আরো নির্মম এবং এক ধরনের কি বলবো যে দেশবিরোধী কাজে, যেটা শেখ হাসিনা প্রমাণ করে গেছে। এবং আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য, বেশিরভাগ মানে যারা আমি বলবো আওয়ামী লীগের বেশিরভাগ মূলধারার সদস্যরা এটাতে সম্পৃক্ত ছিল, যার জন্য আওয়ামী লীগের, আমি ঢাকায় ছিলাম, আপনি জানেন, কিছুদিন আগে আমি ঢাকা থেকে এসেছি আবার এখানে অল্প কিছুদিন জন্য। তো আমি দেখলাম বাংলাদেশে কোথাও আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না। আমরা যদিও আলোচনায় আপনারা প্রায় বলেন যে বিএনপি আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখন নিশ্চিহ্ন, বা আওয়ামী লীগকে পিকচারে দেখা যায় না, ছবিতে কোথাও আওয়ামী লীগের উপস্থিতি নাই। শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আওয়ামী লীগের কথা শোনা যায়। আমি খুঁজেছি, সব জায়গায় দেখেছি যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। যারা ছোট ছোট নেতাকর্মী তারাও কিন্তু পালিয়ে আছে। তো আমি জানি না কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং শুনেন, পরিবর্তনটা ভারত যেমন মেনে নিতে পারছে না, বা ভারত এটাকে মেনে নিয়ে চেষ্টা করছে এটাকে কি করে আপটার্ন করা যায়, এটাকে আবার পরিবর্তন করা যায়, সেটা আসলে বাংলাদেশের মানুষের উপরেই নির্ভর করবে। বাংলাদেশের আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার খুব ভালো লাগলো যে ফারাদ ভাই একটা সুন্দর কথা বলেছে যে আমরা যখন সংকটের সময় তৈরি হয় তখন আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হই। তো আমাদের এই ইউনিটি, এই ঐক্যবদ্ধতা কিন্তু প্রয়োজন। আমাদের ইউনাইটেড থাকতে হয় আমাদের দেশের সাথে, কারণ এটা আমাদের দেশ। আমি হয়তো ভারতকে ভালোবাসতে পারি, বা আমি হয়তো আরেকটা দেশকে ভালোবাসতে পারি, কিন্তু তারা আমাদের ভালোবাসা, সেটা হচ্ছে রিমোট ভালোবাসা, সেটা আমাদের গভীর ভালোবাসা না। সুতরাং আমাদের ভালোবাসাটা থাকতে হবে আমাদের নিজের দেশের উপর।